নো 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 নো, কমে আসো কমে আসো কমে আসো, নেমে আসো নেমে আসো। গুড, এই তো 29-30 চেষ্টা করতেছি 29-30-এ বাইক রাইড অভ্যাস করার জন্য। তো আজকের ভিডিওটা মূলত আপনারা বুঝতেই পেরে গেছেন যে কি নিয়ে ভিডিওটা হচ্ছে। হ্যাঁ, রিসেন্টলি হচ্ছে বিআরটিএ থেকে একটা প্রজ্ঞাপন হয়তো জারি হয়ে যাবে বা মৌখিক একটা কথাবার্তা চলে আসছে, যে জিনিসটা সেটা হচ্ছে যে ঢাকা শহরের ভেতরে 30 স্পিডের বেশি বাইক চালানো যাবে না। সো আমিও যেহেতু ঢাকার বাইরে থাকি এবং ঢাকায় মাঝে মাঝে যাই, সেহেতু আমি আজকে চেষ্টা করতেছি যাতে 30-এর উপরে বাইক না চালানো লাগে এবং 30-এর নিচে বাইক চালানোর অভিজ্ঞতাটা কেমন সেটা জানার চেষ্টা করতেছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করব। জানি আমি একজন অগুরুত্বপূর্ণ মানুষ, আমার কথায় কিছু যায় আসে না, তবুও মনে হলো নিজের জায়গা থেকে কিছু কথা বলা দরকার, তাই আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করব। যারা আমার পেজে নতুন আছেন এবং আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলেন ভিডিও শুরু করা যাক। তো সোশ্যাল মিডিয়াতে এখন আসলে অনেক জল্পনা কল্পনা চলতেছে, অনেকের অনেক রিয়াকশন দেখলাম, অনেক কিছুই হলো যে 30 গতিতে বাইক চালাইতে হবে, তারপরে হচ্ছে ঢাকার ভিতরে স্পোর্টস যে বাইকগুলো আছে সেগুলা আস্তে আস্তে হয়তো ব্যান করে দেওয়া হবে, বা স্কুটি যে বাইকগুলো আছে সেই বাইকগুলা উৎসাহিত করা হবে বাইকারদের জন্য, যে যেন শহরের ভিতরে স্কুটি যে বাইকগুলো আছে সেই বাইকগুলো যেন তারা ইউজ করে। তো আমি যে কথাটা আসলে বলতে চাই যে উদ্যোগ ভালো, ঠিক আছে, 30 গতিতে বাইক চালানো, বাট এই কথাটা যারা বলছেন তারা আদৌ আসলে বাইক কখনো চালাইছেন কিনা আমার জানা নাই। কারণ 150 সিসির একটা বাইকে বা 100 সিসির একটা বাইকেই বলেন বা 80 সিসির একটা বাইকে যেটাই বলেন আপনি, সেটা 30 গতিতে চালানো বা 30 গতিটা ধরে রাখা, এটা আসলে কতটুকু একজন রাইডারের জন্য, একজন বাইকারের জন্য আসলে কতটা সেফ হবে সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। কারণ হচ্ছে 30 গতিতে আমার বাইক কিন্তু আসলে, আমি এই যে 30 গতির নিচে যে বাইকটা আসলে চালাচ্ছি, আমার কিন্তু ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে এবং আমার বাইক কিন্তু দুলতেছে, এদিক সেদিক দুলতেছে। ব্যাপারটা হলো এরকম যে 4 নম্বর 5 নম্বর গিয়ারে কিন্তু আসলে 30 গতিতে বাইক চালানো সম্ভব না। সো 30 গতির উপরেই কিন্তু আসলে বাইকটা চালাইতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে ব্যালেন্সিং ইস্যু, এটা অনেক ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হবে আমার ধারণা। তো এখন কথা বলবো, ঠিক আছে, নীতি নির্ধারকরা যখন এটা বলতেছেন যে 30 গতির নিচে বাইক চালাইতে হবে, হয়তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই বলতেছেন। আমার এই পচা মস্তিষ্কে, ক্ষুদ্র মস্তিষ্কে হয়তো এই লজিকগুলো হয়তো ধরবে না। তবে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কথা আসছে যে বাইকারদের কারণে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে এবং তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। জ্ঞানীগুণীরা জরিপ করে বের করছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাইকারদের জন্য বা বাইকের জন্য ক্ষতি এত পার্সেন্ট অত পার্সেন্ট। অ্যাক্সিডেন্ট কি শুধু আসলে বাইকের জন্যই হয় বা বাইকারের জন্যই হয় বা হায়ার সিসি, তো আমাদের দেশে নাই। হায়ার সিসি নিয়ে কথা বলে লাভ কি? 150 সেগমেন্টের বাইক যারা চালায়, স্পোর্টস বাইক যারা চালায়, বা হোয়াট এভার অল কাইন্ড অফ বাইকস যারা ইউজ করে, তাদের জন্য কি অ্যাকচুয়ালি আসলে অ্যাক্সিডেন্টগুলো হয় কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয়। এখন উদ্দেশ্যটা যদি থাকে এরকম যে হ্যাঁ, রাস্তার থেকে দুর্ঘটনার হার কমায় ফেলতে হবে, তাহলে আমি বলবো যে আমি সাধারণ একজন বাইকার হয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার ধারণা যে আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি বাস্তবায়ন করা হয়, জানি হবে না কোনোদিন, তারপরেও বলি ফাও চাল আর কি। তো এইগুলা হইলে আমার মনে হয় রাস্তা থেকে দুর্ঘটনা অনেক কমে যাবে। এখন আমি যে কথাগুলো বলবো সেই কথার সাথে আপনারা সম্পূর্ণ একমত কিনা বা আপনাদের কোনো মতামত আছে কিনা সে ব্যাপারে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। কি কি বিষয় খেয়াল করলে আসলে রাস্তা থেকে দুর্ঘটনাটা কমানো যেতে পারে। 1 নম্বর কথা আমি যেটা বলবো, সবচেয়ে বেশি জোর দিয়ে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে অবশ্যই বাংলাদেশের হাইওয়ে থেকে অটোরিকশা, সিএনজি রিক্সা এগুলাকে ব্যান করা উচিত। কোনো অবস্থাতেই এদেরকে হাইওয়েতে উঠতে দেওয়া উচিত না। যদিও এটা নিয়ে সরকারের একটা প্রজ্ঞাপন অনেক আগে ছিল বা একটা নিয়ম ছিল যে অটোরিকশা বা সিএনজি তারা হাইওয়েতে উঠতে পারবে না, বাট কে কার কথা শুনে? তোয়াক্কা, আইনের তোয়াক্কা কে করে? আমি অহরহ দেখেছি যে হাইওয়েতে সিএনজি চলতেছে, অটোরিকশা চলতেছে। সো আমার যে কথাটা সেটা হচ্ছে যে যদি অটোরিকশা নিয়ন্ত্রণ করা যায় বা সিএনজিওয়ালাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে হাইওয়ে থেকে অনেক ধরনের অনেক অ্যাক্সিডেন্ট কমে যাবে। এই অটোরিকশা যারা চালায় বা সিএনজি চালক যারা, আমি তাদেরকে ছোট করার জন্য কথাগুলো বলতেছি না, বাট বাস্তবতার থেকে কথাগুলো বলতেছি। এই ম্যাক্সিমাম অটোরিকশা চালক বা সিএনজি রিক্সা চালক এরা হয়তো এক সময় খেতে খামারে কাজকাম করতো, হাল চাষ করতো, তো এখন কামলা দিতে কষ্ট হয়, হাল চাষ করতে কষ্ট হয়, যার কারণে অল্প কিছু টাকা
হলেই এই অটোরিকশা কেনা যায় এবং ইজিলি রাস্তায় বেরোলে একদম ঢিলে ঢালাভাবেই এই ইজি বাইক চালাইয়া তারা কি করে হাজারখানি টাকা ইনকাম করে ফেলে। তো এই যে হাজারখানি টাকা ইনকাম করে ফেলে, তো খরচপত্র বাদ দিয়েও যদি 1000 টাকা পকেটে ঢুকে মাসে 30,000 টাকা, যেটা কিন্তু কামলা দেওয়া সম্ভব না বা অন্য কাজ করে সম্ভব না। সো ইজিলি তারা কোনো আইন কানুন না মেনে বা ট্রাফিক আইন না মেনে বা না জেনে তারা কিন্তু অটোরিকশা নিয়ে বের হয়ে পড়তেছে, যার কারণে যেটা হয় বাম দিকে ইন্ডিকেটর দিয়ে ডান দিকে ঢুকায় দেয়, বাম দিকে তাকায় থেকে রাস্তা দেখে ডান দিকে মোড় ঘুরাইয়া দেয় এবং তাদের ব্রেকিং যে ব্যাপারটা এবং ট্রাফিক আইন, ট্রাফিক রুলস বা রাস্তাঘাটে চলাফেরার যে ব্যাপারটা সেটা কিন্তু টোটালি তারা জানে না। ম্যাক্সিমাম অটোরিকশাওয়ালা বলতে পারবে না কখন কোন সিগন্যালটা ইউজ করতে হয়, কিভাবে ইজি বাইকগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ঘুরাইতে হয়। জাস্ট উইঠা বসছি, একটা এই যে থ্রোটল আছে, অল্প একটু মোচড় দিলেই যায়, এরকম মোচড় দিয়া আমি চালাইতেছি, ডাইনে বামে ঘুরাইতেছি, গাড়িতে ঘুরতেছে। রাস্তায় যারা প্রপার সেফটি মেনে বা প্রপার ব্যাপার স্যাপার মেনে যারা বাইক চালাচ্ছে বা অন্যান্য যানবাহন চালাচ্ছে, তাদের দোষ না থাকা সত্ত্বেও দোষগুলো কিন্তু আলটিমেটলি এইসব ইজি বাইকের কারণে বা সিএনজিওয়ালাদের, অনভিজ্ঞ সিএনজিওয়ালাদের কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। নাম্বার 2, আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, যে আমার যেটা মনে হয়, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম টাইমেই দেখা গেছে যে ড্রাইভিং লাইসেন্স যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে দালাল ছাড়া আমরা এই ড্রাইভিং লাইসেন্স পাই না। লিগ্যাল ওয়েতে ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে মনে করেন 1 যুগের মতো সময় লাগতে পারে আর কি। আর সত্যি বলতে যেটা সেটা হচ্ছে যে আমি যদি সত্যি বলি, আমার ড্রাইভিং লাইসেন্সের বয়স প্রায় 14 বছরেরও বেশি, বাট এখন পর্যন্ত অনেস্টলি স্পিকিং আমি কিন্তু ড্রাইভিং পরীক্ষা আজ পর্যন্ত দেই নাই। আমার দুইটা ড্রাইভিং লাইসেন্স অলরেডি একটা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, রিনিউ করেছি, সেটারও প্রায় 7 বছরের মতো আমি ইউজ করে ফেলছি। আমি কিন্তু ড্রাইভিং পরীক্ষা দেই নাই, বাট আমি প্রিপারেশন নিয়েছিলাম ড্রাইভিং এক্সামগুলো কীভাবে দিতে হয় বা সেইখানে তাদের প্রশ্নগুলো কেমন থাকে, এইগুলো নিয়ে আমি স্টাডি করেছি। সো আমি যেমন স্টাডি করেছি, আমার নিজের ভেতরে আমি বলবো যে হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার, অনেস্টলি বলতেছি সেটা আই থিঙ্ক আমার আছে। এবং আমার রাস্তাঘাটে চলতে গেলে সিগন্যাল, প্রপার সিগন্যাল কীভাবে মেনটেন করতে হবে সেটা আমি জানি, যেহেতু আমি স্টাডি করেছি। কিন্তু আমি যখন জানবো যে আমার কোনো স্টাডির দরকার নাই, ইভেন আমার কোনো এক্সামেরও দরকার নাই, আমি 2-4 হাজার টাকা একটু বাড়াইয়া দিলেই আমার ড্রাইভিং লাইসেন্সটা আমার পকেটে চলে আসতেছে, দেন যে জিনিসটা হবে, আমি কিন্তু ট্রাফিক আইন সম্পর্কে, ট্রাফিক রুলস সম্পর্কে, সিগন্যাল লাইট ব্যবহার সম্পর্কে আমি কিন্তু টোটালি আসলে কিছু জানলাম না। আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলাম, ঠিক আছে, এরপরে আমি একটা সিএনজি চালাইলাম বা একটা বাইক চালাইলাম বা প্রাইভেট বাস, ট্রাক, হোয়াটএভার যাই কিছু চালাই, তখন কিন্তু আমি আসলে সেগুলা ব্যবহার করতে পারবো না, কারণ আমি ব্যবহারই জানি না। হ্যাঁ, সুন্দর একটা নিয়ম হয়েছে, প্রাপ্তবয়স্ক না হলে তার ড্রাইভিং লাইসেন্স হবে না, ইভেন ড্রাইভিং লাইসেন্স না থাকলে বাইক কেনা যাবে না। এই আইনগুলোকে, এই নিয়মগুলোকে আমি অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান করি, এগুলো ভালো। তবে নতুন করে এই দুর্ঘটনা কমানোর জন্য এমন একটা ব্যবস্থা করা দরকার, যে ব্যবস্থাটা হচ্ছে এমন যে অবশ্যই একজন ড্রাইভারের জন্য বা একজন রাইডারের জন্য পরীক্ষা দেওয়া এবং পাশ করা বাধ্যতামূলক। অবশ্যই সে পরীক্ষাটা দিবে এবং পরীক্ষাতে পাশ করার পর সে ড্রাইভিং লাইসেন্স পাবে। এই ধরনের কঠোর আইন যদি থাকে, সেই ক্ষেত্রে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। আমার বয়স হয়ে গেছে মোটামুটি 12-14, আমি এসএসসিতে পড়ি, আমার বাপের টাকা আছে, আমি বাইক একটা কিনা, আমি কিছু জানলাম না, বুঝলাম না, খুব সুন্দর আমি কি করলাম, রোডে বাইরে পড়লাম, ডাইন বাম বুঝলাম না, চিনলাম না, জানলাম না, আইসা ধুম তারাক্কা উড়া ধুরা মনে করেন যে স্পিডিং করলাম, হ্যান করলাম, ত্যান করলাম। আমি একবারও বলছি না যে বাইকারদের দোষ নাই, বাইকারদেরও দোষ আছে। সাপ্রি বাইকার, সাপ্রি রাইডার কিছু আছে, এদের জ্বালায় আমরা নিজেরাই যারা মোটামুটি একটু আইন টাইন মেনে বাইক চালাইতে চাই, তারাই হিমশিম খেয়ে যাচ্ছি। তো মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্রপার সেফটি মেনে এবং প্রপার আইন মেনে, প্রপার নিয়ম মেনে যদি যানবাহনগুলো চলে এবং ড্রাইভিং লাইসেন্সটা যদি সে পরীক্ষার মাধ্যমে পায়, তাহলেও রাস্তাঘাটে অনেক ধরনের এই দুর্ঘটনা কমানো সম্ভব। আর একটা ব্যাপার হলো যে যেসব বাইকাররা বা যেসব প্রাইভেটওয়ালারা বা যেসব ভেহিকেল স্পিডিং করতেছে, পয়েন্ট আউট করে তাদেরকে ধরে ধরে শাস্তির ব্যবস্থা করা এবং স্পিডিংটাকে অনুৎসাহিত করা। তবে এইটা কোনো সিদ্ধান্ত না যে 30 গতিতে বাইক চালাইতে হবে, এইটা কোনো সিদ্ধান্ত না। হ্যাঁ, আমরা বহির্বিশ্বে দেখেছি লেন ভাগ করা, আপনি এখানে
60 গতিতে যাবেন, এখানে 80 গতিতে যাবেন, সেইটা করা যাইতে পারে। বাট হচ্ছে লিমিট করে দেওয়া 30 গতি থাকতে হবে, এইটা আসলে আমার মনে হয় না যে কোনো সঠিক সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়া ঘেঁটে আপনারা বের করেন যে কারা স্পিডিং করতেছে, কারা আইন ভঙ্গ করতেছে, তাদেরকে আইনের আওতায় আনেন। কিন্তু আমাদের দেশের আইনকে আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, বাট বুড়া আঙ্গুলি আমাদের দেশের আইনকে সকলেই দেখিয়ে চলে, যে জিনিসটা আসলে দুঃখজনক। আমার মামা আছে, চাচা আছে, খালু আছে, আমি একটা আইন ভঙ্গ করেছি, আমি তাকে একটা ফোন দিয়েছি, বাস আমার জন্য 10 খুন মাপ। এইটা আসলে ঠিক না। সিএনজি অটোরিকশা এগুলো তো আসলে বাংলাদেশ থেকে ব্যান করা যাবে না, কারণ এগুলোও তো সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েই তারা বিজনেসগুলো করতেছে। এবং বাংলাদেশ যেহেতু ডিজিটালাইজড হচ্ছে, সো আমরা কেন হেঁটে হেঁটে চলবো, আমরা কেন ভ্যান রিক্সায় চলবো? আমাদেরও চলাফেরা একটু একটু করতে গেলে অটো রিক্সা, সিএনজি এগুলোর দরকার আছে। সো আমি মনে করি যে এখন একটা উপজেলা ভিত্তিকভাবে বা ইউনিয়ন ভিত্তিকভাবে ব্যাপারটা এমন হতে পারে যে যেসব অটো রিক্সাওয়ালা আছেন বা যেসব সিএনজি রিক্সাওয়ালা আছেন, তাদেরকে একত্র করে প্রতি মাসে অন্তত পক্ষে একবার তাদেরকে ট্রেন করার ব্যবস্থা করা, বা তাদেরকে ট্রাফিক আইন সম্পর্কে, ট্রাফিক রুলস সম্পর্কে এবং চালাইতে গেলে তাকে কি কি মানতে হবে, করতে হবে, এই ধরনের জিনিসগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করা। ওরা কিন্তু আসলে জানেই না, একেবারেই জানে না যে কিভাবে কি করতে হবে, জাস্ট নেমে গেছে এরকম। যে জিনিসটা খুবই কাজে দিবে আমি আশা করি, যদিও এটার জন্য আসলে অনেক সংগঠনকে এগিয়ে আসা উচিত। সর্বোপরি সংগঠনের চেয়ে আসলে প্রশাসনিক ভাইদের এগিয়ে আসা উচিত। লাইক ধরেন পৌরসভা বা থানার কর্মকর্তা বা শ্রমিক ইউনিয়নে যারা থাকে, তারা একটা সেমিনার করলে, তারা এই ধরনের কাজগুলো যদি করেন, তাহলে অনেকটাই দুর্ঘটনা কমে যাবে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মূলত আসলে আমরা ট্রাফিক আইনগুলো, ট্রাফিক রুলসগুলো জানি না। কোন দিকে সিগন্যাল দিয়ে কোন দিকে যাইতে হবে, কোথায় হাই বিম ইউজ করতে হবে, কোথায় কিভাবে বাইক চালাইতে হবে, কোথায় কত গতি রাখতে হবে, ব্রেকটা কিভাবে করতে হবে, এইসব নিয়মকানুনগুলো আমরা জানি না বলেই আমাদের রাস্তাঘাটে দুর্ঘটনা বেশি হচ্ছে। পরিশেষে একটা কথাই বলতে চাই, দুঃখজনক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসলে আমার মনে হয় যে একতরফাভাবে বাইকারকে দোষারোপ করা হচ্ছে। এবং আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আইনগতভাবে এমন ব্যবস্থা করা উচিত যে একটা ছেলে কখনোই ইন্টারমিডিয়েটে না ওঠার পর্যন্ত সে বাইক কিনতে পারবে না। অ্যাটলিস্ট এই ধরনের একটা আইন করা উচিত। এর জন্য অনেক বাবা মাও আসলে শান্তিতে থাকবে, ভালো থাকবে। কারণ হচ্ছে অনেকেই আজকালকার ছেলেমেয়েরা দেখি যে ক্লাস 6-এ পড়া, 7-এ পড়া বাপের গলায় ছুরি ধরে, এই বেটা বাইক কিনে দে, নইলে তারা কিন্তু মাইরা ফেলামু। বাপ মাইকে করে পোলার ইচ্ছা পূরণ করার জন্য এবং সংসারে অশান্তি কমানোর জন্য সে তাকে একটা 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে বা 2.5 লাখ টাকা দিয়ে একটা বাইক তাকে কিনে দেয়। কিন্তু ওই ছেলে সে কিন্তু আসলে রাস্তায় নেমে ম্যাচিউরডভাবে বাইক খুব কম সংখ্যকই চালায়। আমি যেটা দেখেছি, রাস্তায় নেমে উড়কে বারকে বাউলি মারতেছে, উড়কে বারকে চালাচ্ছে, উল্টাপাল্টা বিহেভ করতেছে, এইভাবেই দুর্ঘটনাগুলা হয়। তো যাই হোক, আমার ছোট্ট মেধার থেকে আমি কিছু কথা বলেছি। এই সব জিনিসগুলা করলে আমার ধারণা বাংলাদেশ থেকে অনেক ধরনের দুর্ঘটনা কমে যাবে এবং অনেক সচেতন আমরা হব এই কাজগুলা করলে। এগুলো আসলে অ্যাকচুয়ালি করা উচিত। এই হইল মোটামুটি কথা। আর ঢালাওভাবে মনে হয় বাইকারদেরকে দোষারোপ করাটা সকলেরই উচিত হচ্ছে না। কিছু হইলেই দেখি যে বাইকারদের দোষ। ফিটনেসবিহীন গাড়ি চলতেছে ঢাকা শহরের লেগুনাগুলোর দিকে তাকাইলে মানে কি আর বলবো, তাদের না আছে লুকিং গ্লাস, না আছে সিগন্যাল লাইট, না আছে সঠিক ব্রেক, না আছে বডি ফিটনেস। সো এই যে লক্কর ঝক্কর টাইপের যানবাহনগুলো, এগুলাকে ব্যান করতে হবে, এগুলাকে উঠিয়ে দিতে হবে। তো আজকে ভিডিও মনে হয় কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে, ভিডিও আর বেশি বড় করব না। আমার এই ভিডিও যদি কোনো নীতি নির্ধারক পর্যায়ের কেউ দেখেন, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু ডিজিটালভাবে, একটু ভালোভাবে চিন্তা করে দেখেন যে আসলেই কি শুধু বাইকারদের জন্যই অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা। যদি বাইকারদের জন্যই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে, তাহলে আমার মনে হয় যে ওই সব বাইকারকে চিহ্নিত করা উচিত। আইনকে আরও কঠোর করতে হবে। যে কোনো যানবাহনের ড্রাইভার হোক, তাদের জন্য বাধ্যতামূলক করতে হবে ট্রাফিক আইন জানা এবং সচেতনতামূলক সেমিনার বা কাজ এগুলা বাড়াইতে হবে। তাহলেই আমি মনে করি যে দুর্ঘটনা রাস্তার থেকে কমানো সম্ভব। নিজের ভিতরে একটু খচখচ করতেছিল যে এই বিষয়টা নিয়ে আসলে কথা না বললে হয়ই না, যেহেতু আমি একজন ক্ষুদ্র বাইকার। সো আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আমার কথাগুলো যৌক্তিক কিনা এবং এগুলা করলে আসলে কতটুকু ভালো খারাপ হতে পারে সেইটা একটু ভেবে দেখবেন, অবশ্যই কমেন্টস করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই এনএস স্টুডিও ব্লগসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, ফেজ।